ইতিমধ্যেই দামামা বেজে গেছে। শাসক থেকে শুরু করে বিরোধীরা প্রত্যেকেই নিজেদের মতো করে একেবারে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা কথা বলবো এই রাজ্যের সিপিআইএম এর যিনি সম্পাদক রয়েছেন, রাজ্য সম্পাদক, উনি কি মনে করছেন এবং আগামী দিনের ওনাদের লড়াই এবং কি হতে চলেছেন সে বিষয়গুলি নিয়ে আপনাদের শোনাবো উনি কি বলছেন। জিতেনবাবু, প্রথমে আপনাকে সোশ্যাল বাংলার পর্দায় স্বাগত জানাই। কি বলবেন আগামী লোকসভা নির্বাচন নিয়ে দল কতটা শক্তিশালী মনে করছে? হ্যাঁ, এটা তো ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রেতে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি অর্থাৎ বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এটা ত্রিপুরাজ্যের মধ্যে আমরা সিপিআইএম তথা বামফ্রন্টের অন্যান্য শরিক দল তার সাথে আমরা সম্পূর্ণ সহমত পোষণ করি এবং আমরা আশা করি ইন্ডিয়া জোটের সাথে যুক্ত দল এখানে একটাই আছে, তারাও যে সর্বভারতীয় প্রেক্ষাপটে আজকে দেশের মানুষের সামনে যে বিপদ এসে দাঁড়িয়েছে এবং সে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে হটানোর জন্য ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সেই ক্ষেত্রেতে তারাও আমাদের সাথে একমত হবেন এবং ত্রিপুরাজ্যের মধ্যে সেভাবেই সামনে নির্বাচনে আমরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রার্থী আমরা দিতে পারব। বর্তমানে রাজ্যের যে চিত্রটা আমরা সবাই অবগত আছি যে সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে। কতটা মনে করছেন আপনি একজন সিপিআইএম এর রাজ্য সম্পাদক হিসেবে কতটা মনে করছেন সুশাসনের প্রভাব এই রাজ্যে কতটা পড়েছে? কোন সরকার বা সেই সামন্ত যুগেও কোনো রাজা যদি সেরকম সুশাসন করে থাকেন এটা বিজ্ঞাপন দিতে হয়। সুশাসনের যে বাজনা বা তার দোল পেটাবেন জনগণই। ভারতীয় জনতা পার্টি কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার ঠিক তারা যা বলেন তার উল্টোটা করেন, অর্থাৎ দেশের মধ্যে আজকে একটা অরাজকতা চলছে। সমস্ত ক্ষেত্রেতে কিভাবে মানুষকে ঠুলি পরানো যায়, প্রতারিত করা যায়, মানুষের চিন্তা ভাবনাকে অন্যদিকে ধাবিত করা যায়, এটা কেন্দ্র সহ রাজ্যের মধ্যে একইভাবে চলছে। যেমন সর্বভারতীয় ক্ষেত্রে সর্বশেষ যে মোদী সরকার ভারতের রেল মন্ত্রককে নির্দেশ দিয়েছে প্রত্যেক রেল স্টেশনে একটা সেলফি পয়েন্ট করতে হবে এবং সেখানে নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে। কেন? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যদি পপুলার হন, কেন সরকারকে জনগণের পয়সা খরচ করে সেলফি পয়েন্ট করতে হবে? ঠিক ত্রিপুরাজ্যের মধ্যেও আজকে এই যে সুশাসন 2 বা বিকশিত ভারত নির্মাণ সংকল্প, এগুলো কেননা কোথাও বিকাশ নেই। এই রাজ্যটাকে শুধু যে বৈষয়িক দিক থেকে না, ত্রিপুরাজ্যের যে যৌবনের মেরুদণ্ড পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির সরকার নেশামুক্ত ত্রিপুরার নামে আজকে নেশার সাগরে ভাসিয়ে দিয়ে 5 বছর না, একটা প্রজন্ম না, বহু প্রজন্মকে ধ্বংসের কিনারার দিকে নিয়ে গেছে। কাজে সেই জায়গায় ত্রিপুরার যে মানুষ, গণকর্তা মানুষ, এটা গত বিধানসভাতেও প্রমাণিত হয়েছে। 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এখন তারপরে বিজেপি জিতে এসছে, কেন এসছে এটা মানুষ জানেন। ত্রিপুরাজ্যের মানুষ আজকে সচেতন। তো এই ভোট যদি সঠিক পরিবেশে সেরকম ভোট হয়, এই 40% ভোটও পাবে না, লোকসভাতেও তাই হবে। কাজেই তাদেরকে লোক ঠকানোর জন্য এই সমস্ত ফন্ডিফিকেশনটা করতে হচ্ছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এই দেশকে বিজেপির হাত থেকে রক্ষা করতে চাই, সমস্ত দেশপ্রেমিক শক্তির এই দায়িত্ব হবে যাতে ঐক্যবদ্ধ প্রার্থী দিয়ে বিজেপিকে যাতে তৃতীয়বার সুযোগ না পায় সে ব্যবস্থা করা। আচ্ছা, একটা বিষয় যদি আপনি বলেন যে বিজেপির হেভিওয়েট নেতৃত্ব
বলছেন যে এই যে রাজ্যে খুন ধর্ষণ তারপর নানা অপরাধমূলক ঘটনা, এটা গত 25 বছরের থেকেও মানে এর থেকেও বেশি একটা রয়েছে চিত্র এই রাজ্যে, তারা অভিযোগ করে বলেছেন। কিন্তু এখন বিজেপি সরকার 2018 সালে আসার পর অনেকটাই রোধ করার চেষ্টা করছে। কোন হেভিওয়েট বলছেন? সেই হেভিওয়েট কত লোকটাকে মুখ্যমন্ত্রী না তাদের সর্ববিদ্যা বিশারদ আরেক মন্ত্রী আছেন এখন মুখ্যমন্ত্রীর পরে তিনি, না তাহলে তাদের দলের সভাপতি? আমি তাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, দয়া করে তাদের মোটা ভাই অমিত শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন, তার মন্ত্রক যে রিপোর্ট বের করে প্রতি বছর, গত বছর 2022 ইংরাজির এই রিপোর্টটা একটু যেন ভালো করে পড়ে দেখেন। আচ্ছা, আইন শৃঙ্খলা যে কত ভালো মোটা ভাই তার দপ্তরে দিয়ে দিচ্ছেন, আর এনআইএ কে পাঠিয়ে ত্রিপুরা পুলিশের উপরে বিশ্বাস হারিয়ে এখন দিল্লি থেকে এনআইএ চার্টার ফ্লাইট নিয়ে এসে সেখানে ত্রিপুরা পুলিশকে ঘুমিয়ে রেখে, কারণ ত্রিপুরা পুলিশ জানলে পড়ে আবার এই যারা নারী পাচারকারী, মানব পাচারকারী আবার কোথায় এদেরকে সরিয়ে রাখবে। ত্রিপুরার ডিজি আর এক নপুংসক ডিজি আমি বলবো, এদেরকে সব রেখে এনআইএ রেড করছে। এ নিয়ে কজনকে নিয়ে গেল? প্রায় 25 জন। তো তারা বলছেন যে হেভিওয়েট, এই হেভিওয়েটদের বলুন যে এগুলো যেন পড়ে ত্রিপুরা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ এগুলো দেখছে, ত্রিপুরা রাজ্যের মানুষের মাথা লজ্জায় হেড হয়ে যাচ্ছে। কাজে এই সমস্ত উল্টোপাল্টা কথা তারা যেন না বলেন। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন, এটা শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, যে 2018 সালে বিজেপি সরকার আসার পর আপনি একজন বাম নেতা হিসেবে এমন কোন জিনিসটা বা কোন কাজটা বিজেপি করেছে যেটা আপনি বলেছেন হ্যাঁ ঠিক, এটা ঠিক মানে রাজ্যে করা উচিত হয়েছে, বিজেপি সরকারের এই কাজটা আমরা মানে এটা সাপোর্ট করি আমরা, কোন কাজটা যদি এখানে বলেন? আমার দুর্ভাগ্য যে এরকম একটা ভালো কাজ করেছে বলে বিজেপি সাপোর্ট করার আমার সে সুযোগ নেই। হ্যাঁ, একটা শুধু বলবো যে অনেকগুলো স্কিম ত্রিপুরা রাজ্যের মধ্যে আগে যেগুলো চলতো এগুলি সব বন্ধ করে দিয়ে একটা স্কিম চালু করেছে ওরা, পিএমএওয়াই। যদিও এটা শুধু মোদী সরকারের কৃতিত্ব, এ কথা বললে ভুল হবে না। 2011 সাল, তখনও মোদী সরকার হয়নি, বিজেপি সরকার হয়নি। 2011 সাল দ্বিতীয় ইউপিএ সরকারের সময়তে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 সংগঠিত হয়েছিল। সেই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের একটা লক্ষ্যমাত্রা ছিল ভারতবর্ষে সমস্ত পরিবারের মাথার উপরে যেন একটা স্থায়ী ছাদ হয়, সব ঋতুতে মানে ঘর মানুষকে নিরাপত্তা দিতে পারে এরকম ঘর। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এই সময়তে তারা কিছু ঘর দিয়েছে, আগের সরকারদের তুলনায় একটু বেশি হয়েছে সম্মুখের সংখ্যা, এটাও করার যা তাই বলবো। এবং কিন্তু এই ক্ষেত্রেতেও তার ইমপ্লিমেন্টেশনে বহু অনিয়ম আছে। এদের ক্যাডারদেরকে, মন্ডলের লোকদেরকে 1,30,000 টাকা, এই যে একটা ঘরের মূল্য, এটা সেই 2012-13 সালও তাই ছিল, আজকে 2023 সাল, 10 বছরে 10টি নয় অবশ্য বাড়েনি। তার উপর আবার মন্ডলের ট্যাক্স, সংখ্যা বেড়েছে, কিন্তু এটাও মন্ডলকে খুশি করে তারপরে জনগণকে নিতে হয়। এছাড়া শিক্ষা ধ্বংস হয়েছে, আইন শৃঙ্খলা তলানিতে, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এটা তাদের কৃতিত্ব নয়, আগে থেকেই মঞ্জুরি আছে এগুলো। রেল সম্প্রসারিত হয়েছে, নতুন করে বিজেপি সরকার আসার পরে 1 ইঞ্চি রেলেরও কোনো করেনি, বরঞ্চ এই যে বাংলাদেশের সাথে যোগাযোগ হবে, এটা কবে শেষ হওয়ার দেওয়ার কথা ছিল,
এখনো চালু হতে পারেনি। তো কি করেছে? কিছুই করেনি। কাজে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তারপর কৃষি, খাদ্য, সমস্ত কিছুতে এই সরকার শুধু ফেল না, ডাহা ফেল। আচ্ছা, 2018 মানে 2024-এর লোকসভা নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে মোদিজিকে কি পুনরায় মানুষ বলছে, যারা বিজেপির যারা সাপোর্টাররা রয়েছে তারা বলছে পুনরায় এই রাজ্যে মোদি সরকার গঠন হতে চলেছে। এটা যদি আপনি শেষ প্রশ্ন হিসাবে কি বলবেন? এটা মোদি সরকার আসার সম্ভাবনা একেবারে মানে খুবই সংকীর্ণ। এটা স্বয়ং নরেন্দ্র মোদী এবং তাদের দল, তারাই আজকে সারা পৃথিবীকে জানা দিচ্ছেন ভারতবর্ষের সংবিধানে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, সরকারি কাজে ধর্মকে ব্যবহার করা যায় না। যারা হিন্দু ধর্মাবলম্বী এদের কাছে রাম, সীতা, লক্ষণ, মহাদেব, লক্ষ্মী নারায়ণ তাদের কাছে পূজ্য। হ্যাঁ, তারা যার যার মতো করে করবেন। এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, রাষ্ট্র সবাইকে সমান সুযোগ করে দেবে, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। ঠিক তেমনি যারা এই দেশের মুসলমান, এই দেশের খ্রিস্টান, এই দেশের শিখ, হিন্দু, তারাও যার যার মতো করে তাদের ধর্ম পালন করবেন। এখানে রাষ্ট্রের কর্মসূচিতে ধর্ম ঢুকবে না। কিন্তু নির্বাচন যত এগুচ্ছে, প্রায় যে কাজটা পুরোহিতদের করার কথা, মহন্তদের করার কথা, সুপ্রিম কোর্টেও রাম জন্মভূমি নিয়ে যখন রায় দিয়েছেন, সেভাবেই বলেছেন রাম জন্মভূমির ন্যাস হবে, তারা মন্দির তৈরি করবে, তারাই মন্দিরের বিগ্রহ বসাবে, তারাই প্রাণ প্রতিষ্ঠা করবেন। কিন্তু দেখা যাচ্ছে এই দেশের যেন এক নম্বর পুরোহিত নরেন্দ্র মোদী, 2 নম্বর পুরোহিত অমিত শাহ, 3 নম্বর পুরোহিত উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তো এটা তো ধর্মের অপব্যবহার। হিন্দু ধর্মকে শ্রদ্ধা করা না, বরঞ্চ হিন্দু ধর্মকে খাটো করা। হিন্দু ধর্ম এত এত নিছক নয়। হিন্দু ধর্ম এখানে বহু মহন্ত, বহু সৈন্য, বহু প্রখ্যাত লোক জন্মগ্রহণ করেছেন, সারা পৃথিবীকে বহু পথ দেখিয়েছে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়া আরো অনেক। এরা সবাই সেই হিন্দু ধর্মের মাহাত্ম্যের প্রচারক, সারা পৃথিবীকে এই ধর্ম বেছে নিচ্ছেন। কিন্তু এরকম সংকীর্ণতা করার জন্য, ব্যক্তিগত স্বার্থ লাভালাভের জন্য ধর্মকে ব্যবহার করে ওই ভোটের প্রচার করার জন্য নয়। এই যে গেল কদিন আগে ভোট হয়ে গেল 5টা রাজ্যে, সেখানে গিয়ে বলছেন যদি বিজেপিকে জেতান রাম মন্দিরে যাওয়ার আসা ফ্রি, এই হবে সেই হবে। আর এখন আগামী 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হবে, এটাকে কেন্দ্র করে যেন পুরোহিতরা বাদ। হিন্দু কোনো মন্দিরের গর্ভগৃহে সেখানে মানুষ সবাই যেতে পারে না, বা গেলেও ক্যামেরা নিয়ে যায় না। আর নরেন্দ্র মোদী আজকে যাচ্ছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে সেই মন্দিরের গর্ভগৃহে যাচ্ছেন, সেখানে গিয়ে বিগ্রহের প্রতি ক্যামেরার না, ক্যামেরা হলো মোদীর দিকের ক্যামেরা, যেন তিনিই দেবতা, তিনিই সব। তো এটা তো হিন্দু ধর্মের প্রতি যারা মানুষ, শুধু হিন্দু ধর্মাবলম্বী না, সবাই সব ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। এটাকে অসম্মান করা, হিন্দুদেরকে অপমান করা। আর এই ধর্মীয় আবেগ ছড়িয়ে আজকে আগামী বৈতরণী পার হওয়ার জন্য, ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তো এটাই প্রমাণ করে যে আগামী দিন তাদের অবস্থা বেশি ভালো না। অর্থাৎ তাদের তৃতীয়বার ফিরে আসা চান্স ইজ ভেরি রিমোট। কাজেই তাকে এখন শেষ চেষ্টা হিসাবে, মরিয়া চেষ্টা হিসাবে এই
ধর্মীয় সংকীর্ণতাকে ব্যবহার করতে হয়েছে। কাজেই এরা যাই বলুন তাদের বক্তারা, কিন্তু এই দেশের অপমান মানুষ সেভাবে পাবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের। আপনারা শুনলেন যে